ইটস এ হিউজ থিং, মানে একটা বড় কোনো ব্যাপারের আমি একটা অংশ। কাহানির অডিশন যখন হয়, দেয়ার ওয়্যার 2 roles of 2 kids and she reached out, যাদেরকে দেখে বড় হয়েছি তারা সবাই অডিশন করছে। আমার মা একদিন বলে, তুই বুঝতে পারছিস বিদ্যা বালানের সাথে অভিনয় করতে হবে? ভুল ভুলাইয়া দেখেছিলাম, তার আগে বিদ্যা বালান ছিল। দেন আই ফেল্ট যে ও আচ্ছা, আই এম মেবি এ পার্ট অফ সামথিং বিগ। তারপর কাহানি করতে যাওয়ার সময়, তখন আমার 10 বছর বয়স, 2010-এ শুট হয়েছে কাহানি। একদম মনে হচ্ছে যে আমার অনেক দিনের চেনা মানুষদের সাথে কাজ করছি, সেই কমফর্ট লেভেলটা থেকেই কাজ হয়েছিল। এবং কখনো মনে হয়নি যে আমাকে প্রিসিশন নিয়ে করতে হবে, আমি ঠিক না করলে আমাকে সরিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। খুব বুঝিয়ে সুন্দর করে ট্রেন করে কাজটা করানো হয়েছিল। ওপেন টি বায়োস্কোপ শুট হয়েছিল 2013 সালে, রাইট? সো 2010 থেকে 2013 আই ডিড নট ডু এনিথিং। যতদিন আমি জেনারেশন আমিতে এসেছি, আমার স্কুল শেষ হয়ে গেছে। মৈনাক ভৌমিক রিচড আউট টু মি ডিরেক্টলি। Welcome to My Career, My Choice podcast, where every episode is a masterclass in itself. আর আজকে আমরা চলে এসেছি সোয়াম কেয়াতলাতে, আর আমাদের সঙ্গে আছে ঋতব্রত। ঋতব্রত, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস। থ্যাংক ইউ সো মাচ। ঋতব্রতর ইন্ট্রোডাকশন করার কোনো দরকার নেই, কেন ছোটবেলা থেকে ঋতব্রত নিজেই একটা কাহানি তৈরি করে দিয়েছে। শুরু হয়েছে কাহানি থেকে। তো আমি এই তোমার সিনেমায় ডেবিউটাতে আসবো, তার আগে আমি একটু জানতে চাই যে তোমার ছোটবেলায়, যদিও তোমার পরিবারে তোমার বাবা ইজ ভেরি ফেমাস অ্যাক্টর, ঠিক আছে, তুমি ছোটবেলা থেকে কি শখ ছিল এই অ্যাক্টিং, এই ইন্ডাস্ট্রিটাতে আসবে? ফার্স্ট অফ অল, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি টুডে, অ্যান্ড থ্যাংকস টু ইউ ফর, মানে আমার গল্পটা আপনাদের চ্যানেলে থাকবে, সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা। এবং টু এভরিবডি হু ইজ ওয়াচিং আউট দেয়ার, আই হোপ দিস story has something that you can take with you, has some elements which is sort of a takeaway for you, but otherwise তো আমরা একটু আড্ডা মারার চেষ্টা করব, সেই আড্ডাটা থেকে যদি কিছু takeaway থাকে। and thanks to the team যারা ক্যামেরার পেছনে রয়েছে তাদেরকেও, and thank you to Sonalika for reaching me out. ও অনেকদিন ধরে বলছিল, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, and মানে this is the first time I'm meeting you, but I have obviously heard of your book, and আমি নিজে প্রচুর বইয়ের দোকানে যাই, সেখানে গিয়ে আমি বহুবার দেখেছি মাই ক্যারিয়ার মাই চয়েস, এবং সেখানে মানে আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ দ্যাট ইউ হ্যাভ টেকেন, কারণ বইটা তো অবশ্যই ইটস আ বেস্ট সেলার, এতজন পড়ছে, অ্যান্ড ক্যারিয়ার ইজ সামথিং উই অল আর ভেরি, কি বলবো, টেন্সড অ্যাবাউট। উই অল ওয়ান্ট টু অ্যাচিভ সার্টেন লেভেলস অফ ইউনো of the goals we set for ourselves, and সেখানে আমার মনে হয় যে এইভাবে একটা আড্ডার মাধ্যমেও যদি মানুষের কাছে রিচ আউট করা যায়, সেটা খুব ভালো। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। তো যেটা প্রশ্ন ছিল আপনার, সেটা হচ্ছে যে ছোট থেকে আমার বাবাও যে কখনো অভিনয় করতে আসবেন, বা আমাদের ফ্যামিলি লেগাসিতে যে এই ইন্ডাস্ট্রি বা এরকম, সেটা বিটস অ্যান্ড পিসেসে ছিল। আমার বাবার মেসোমশাই, তার নাম দেবাশিস দাশগুপ্ত, তিনি খুব বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক, নাটকের। সেই রকম বিটস অ্যান্ড পিসেসে হয়তো আমাদের ফ্যামিলিতে ছিল, কিন্তু আমার বাবাও যে কখনো অভিনয়ে আসবেন বা তিনি অভিনেতা হবেন এরকম কিছু ঠিক ছিল না। সো ফর হিম অলসো ইট হ্যাপেন্ড সাডেনলি, অ্যান্ড মেবি হি হ্যাড আ ন্যাক ফর ইট, বাট সেটা আস্তে আস্তে নারিশমেন্টের মাধ্যমেই জানা গেছে। অ্যান্ড দেন হি স্টার্টেড ওয়ার্কিং 80-র দশকের মাঝামাঝি শেষ ওই সময়টা থেকে। সো হোয়াট হি অলসো ওয়েন্ট থ্রু ইজ সর্ট অফ আ সার্চিং, একটা অনেক দীর্ঘ পথ। মানে ইভেন টুডে ইফ ইউ আস্ক হিম, বাবা এখনো বলবেন যে আই এম স্টিল সার্চিং, আই এম লুকিং ফর অপরচুনিটিজ, আই এম লুকিং ফর মাই বেটারমেন্ট, সোল সার্চিং। সেই পুরোটাই একটা ওই টর্চ নিয়ে বেরিয়ে পড়ার মতো, অন্ধকারের মধ্যে কি করা যায়। সো সেইটাও যে একটা খুব ফার্ম গ্রাউন্ড ছিল, যেটা হয় না যে অনেকগুলো জেনারেশনালি অভিনয় করছে বা অনেকগুলো জেনারেশন ধরে ব্যবসা করছে, সেই রকমটা আমাদের কখনোই ছিল না। আমাদের খুবই ছাপোষা মধ্যবিত্ত একটা পরিবার, সেখানে আমার বাবাই প্রথম বলা যেতে পারে যিনি সেই অর্থে নিজে একটা আইডেন্টিটি তৈরি করেছেন অ্যাজ অ্যান অ্যাক্টর, রাইট? সেটা ছাড়াও আরও আমাদের ফ্যামিলিতে পরে অনেকে
ডিরেক্টলি অভিনয়ের সঙ্গে না হলেও সিনেমা ইন্ডাস্ট্রি বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বিভিন্ন দিকে গেছেন, কিন্তু আমার বাবার ক্ষেত্রে ইট স্টার্টেড উইথ থিয়েটার, প্রপার থিয়েটার ট্রেনিং, তারপরে সিরিয়াল, টেলিফিল্ম, সিনেমা, এখন ওয়েব, অডিও সবটাই আছে, বাট হি স্টিল কন্টিনিউস থিয়েটার, অ্যান্ড সেটা ভীষণ প্যাশনেটলি, ভীষণ সিরিয়াসলি, ভেরি রেগুলারলি। ওটাই ফার্স্ট লাভ, ওটাই ফার্স্ট লাভ। এবং সত্যি কথা বলতে ভীষণ রকমভাবে ওইটাকেই স্কুল মনে করা, যে দ্যাট ইজ মাই ইনস্টিটিউশন অ্যান্ড আই ক্যান নেভার লিভ দ্যাট ইনস্টিটিউশন। সেই জায়গা থেকে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে বাবা বা মা বা আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন, আমি কবে কি করব, ভবিষ্যতে গিয়ে কি করব না করব, এইটার কোনো রকম ফার্ম আইডিয়া আমার কখনোই ছোট থেকে ছিল না। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পরিবেশ ছিল, যে আমাদের যে থিয়েটার দলটি নাট্য আনন, অশোকনগর নাট্য আনন, সেখানে আমার বাবা কাজ করেন, চন্দন সেন সেই দলের ডিরেক্টর। এনারা দুজনেই ট্রেনিং করেছেন রমাপ্রসাদ বণিকের আন্ডারে, ভেটারান অ্যাক্টর অ্যান্ড থিয়েটার ডিরেক্টর। তার আগে চন্দন সেন ট্রেনিং করেছেন শ্রী উৎপল দত্তের কাছে। তো দেয়ার ট্রেনিং ওয়াজ ভেরি মাচ হ্যান্ডস অন ট্রেনিং আর কি, যে কাজ করে 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 শিখেছেন। তো কখনোই যে বাবা তুই এইটা করবি বা মা বলেছে এইটা করবি, মানে কোনো ছিল না, প্যারেন্টাল প্রেসার ছিল না যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম আসেনি। সবটাই ছিল হচ্ছে যে আমি করছি, আমি পড়াশোনা করছি, আমি স্কুলে যাচ্ছি, কিন্তু যেহেতু ওই পরিবেশটা ছিল, একটা থিয়েটার দল রয়েছে যেখানে বাবা অভিনয় করেন, শো হয়, আমি সেগুলো দেখতাম, দেখতে যেতাম, আমার প্রচুর প্রশ্ন থাকতো যে এটা কিভাবে হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে। সেই ইনকুইজিটিভ সেলফটা আমার মধ্যে এখনো আছে, যে আই কোয়েশ্চেন এভরিথিং, যে এটা এটা কিভাবে হচ্ছে, সেটা কেন হচ্ছে, বা এখানে কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। তো সেইভাবেই আমার থিয়েটারের প্রতি এক্সপোজারটা হয়। তারপরে আমার বাবাকে আমি ছোট থেকে, যেহেতু তখন সিরিয়াল একটা খুব বড় ব্যাপার ছিল, এখনো সিরিয়াল খুব বড় ব্যাপার, কিন্তু তখন টেলিভিশন ওয়াজ লাইক দ্য নেক্সট বিগ থিং, রাইট। তো টেলিভিশন সর্বক্ষণ দেখা, সব বাড়িতে চলছে, সন্ধে 7টার পর থেকে একই সিরিয়াল 1000টা লোক আমারই পাড়ায় বসে দেখছে। এইটা একটা খুব বড় ইন পয়েন্ট ছিল, যে এইটা কিভাবে হয়, হাউ ডু ইউ ক্রিয়েট দিস ওয়ার্ল্ড which is a make-believe world, but every member of the audience is believing that you are a resident of that world. Right. তো এই ইনকুইজিটিভ যে সেলফটা, সেটাকে আমি দেখেছি আমার বাবা মা, আমার ঠাকুমা নার্চার করেছে। কখন আমি নাটকের শো দেখতে গেছি, আমি নাটকের রিহার্সাল দেখতে গেছি, আমি সিনেমার শুটিংয়ের সেটে গেছি। আমার এখনো মনে আছে যে সিনেমাটার অফিসিয়াল রিমেক ভুল ভুলাইয়া, খুব সম্ভবত চন্দ্রমুখী যার নাম, রজনীকান্তের একটি ছবি, সেটার একটি বাংলা অফিসিয়াল রিমেক হয়েছিল রাজমহল বলে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। সেইটার সেটে আমি গেছিলাম। ওই প্রথম আমি জানতে পারলাম যে সেটটা আসলে কোনো বাড়ি নয়, এটা থার্মোকল দিয়ে, ফাইবার দিয়ে, প্লাই কাঠ দিয়ে বানানো। এই শুটিংটা শেষ হয়ে গেলে এটা ভেঙে দিয়ে আরেকটা নতুন সেট হবে। এই প্রথম আমার একটা এক্সপোজার হলো যে ও দিস ইজ অ্যাকচুয়ালি আ মেক বিলিভ ওয়ার্ল্ড, সেখানে এভরিবডি ইজ প্লেইং আ পার্ট। তারপরে আমি উৎপল দত্তেরই একটি নাটক সূর্য শিকার আমাদের দল নাট্য আননে হতো 2003 সাল নাগাদ। আমি 2003-এর শেষ 4 থেকে সেই নাটকটায় অভিনয় করতে শুরু করি, অ্যান্ড দ্যাট ইজ মাই ফার্স্ট অফিসিয়াল ওয়ার্ক। তখন আমার 5-5.5 বছর বয়স, তখন আমি থিয়েটারে কাজ করতে শুরু করি। কিছুই বুঝতাম না, খালি এইটুকু বলা ছিল যে যা বলবে জোরে বলবে, তো জোরে বলা, গলা দিয়ে অভিনয় করা, সারা শরীর দিয়ে অভিনয় করা, এইটা শিখেছি। তো আমার ওই বড় হওয়াটা সময়টা ছিল স্কুল, টিউশন, তারপরে হচ্ছে নাটকের শো বা নাটকের রিহার্সাল। সেইটা মানে ইন রেট্রোস্পেক্ট আমার মনে হয় যে দ্যাট ওপেন্ড সো মেনি ডোরস ফর মি, যে আমি সেই বয়সটায় আমি খেলাধুলোও করেছি, আমি পাড়ার পুকুরে সাঁতারও কাটতে গেছি, আমি ফুটবল খেলেছি বন্ধুদের সাথে, কালী পুজোর রাত্রে এগুলো সবটা করেছি। কিন্তু ওই যে এক্সপোজারটা, মানে আমাদের এখানে যেভাবে নাটকের শো হয়, কলকাতাতে তো হয়, সারা পশ্চিমবঙ্গ ঘুরে প্রত্যন্ত গ্রামে শো হয়, মফস্বলে শো হয় তথাকথিত, যেটা আমরা মফস্বল বলি, সেখানে প্রপারলি থিয়েটার হয়। সো ওই এক্সপোজারটা পশ্চিমবাংলা দেখার, ভারতবর্ষ দেখার, এবং গ্রাউন্ড লেভেল আর কি, মানে একদম গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষের সাথে কানেক্ট করা, সেই প্র্যাকটিসটা আমার ওই অল্প বয়স থেকে শুরু হয়। আচ্ছা। সো দ্যাট ওয়াজ, তারপরে হীরক রাজার দেশে যে সিনেমাটি, সেটার একটি নাট্যরূপ করে সন্দীপ রায়ের থেকে পারমিশন নিয়ে আমাদের দলে করা হয়, সেখানে আমি অভিনয় করি। তারপর একের পর এক নাটকে অভিনয় করতে করতে আমি কাজ করা শুরু করি। সো আমার এক্সপোজারটা ওই সময়টা থেকে। কিন্তু যেটা জিজ্ঞেস করলেন যে ওই ইচ্ছেটা কিছুটা ওই প্রশ্নটা থেকেই এসছে, যে হোয়াট ইজ দিস, হাউ আর দে ডুইং দিস, ওয়াই আর দে ডুইং দিস, হাউ ক্যান আই বি
হাউ ক্যান আই বি আ পার্ট অফ দিস আর কি, সেইভাবে শুরু হওয়া। মানে ওয়াই ফ্যাক্টরটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু মানুষের জীবনে অনেক পারপাস ওরা আইডেন্টিফাই করতে পারে। অনেকের মানুষ ওয়াই ফ্যাক্টরটাই ক্লিয়ার করতে পারে না, যে কেন এটা হচ্ছে, তাহলে কিন্তু আমরা পারপাস আইডেন্টিফাই করতে পারবো। তো তুমি ব্রেক থ্রু পেলে হচ্ছে কাহানি সিনেমা থেকে, এই যে প্রথম অপরচুনিটি, আর তাও বিদ্যা বালানের সঙ্গে, ছোট্ট রোল, ছোট্ট খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, কিন্তু তুমি দাগ কেটে দিলে, প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটে দিলে। এই জন্যে নয় যে ওই সিনেমাতে তুমি যে মেন অ্যাক্টর বিদ্যা বালান, তার খুব কাছের মানুষ, সে তোমার খুব ভালোবাসতো, হ্যাঁ, কিন্তু তোমার একটা সরলতা, একটা মানে অভিনয় যেটা তুমি করেছো, তা মানুষ ভাবছে যে এটা একটা ন্যাচারাল অ্যাক্টিং। এইটা কিভাবে করলে, কিভাবে পেলে, আর কিভাবে এনজয় করলে এই অ্যাক্টিংটাকে? সেটা হচ্ছে যে অডিশনের সিস্টেম তো সব জায়গাতেই আছে আমাদের এখানে। তো এটা হচ্ছে 2010-এর কথা। তখন অডিশন ব্যাপারটা বম্বেতেও ওয়াজ প্রিটি নিউ। মানে তখন লোকে শুনেছে যে হলিউডে, বিদেশে বা বিভিন্ন ছবিতে অডিশনিং ইজ আ ভেরি স্ট্যান্ডার্ডাইজড প্রসেস, কিন্তু অডিশন করতে হবে ফর এভরি রোল, সেইটা ওয়াজ আ ফেয়ারলি নিউ কনসেপ্ট। কলকাতাতে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আ নিউ কনসেপ্ট। সো সেই 2010-এ কলকাতাতে একটা অডিশন হওয়া শুরু হয়। সো নোবডি নিউ হোয়াট ইট ওয়াজ অ্যাবাউট। জাস্ট বলা হয় যে মানে প্রচুর চরিত্র আছে, সো উই নিড লাইক ম্যাসিভ অডিশনস ফ্রম এভরিবডি। জাস্ট জানা ছিল যে সুজয় ঘোষের ছবি অ্যান্ড বিদ্যা বালান ইজ দ্য লিড ক্যারেক্টার ইন দ্য ফিল্ম, ছবিটার নাম কাহানি। এইভাবে অডিশন শুরু হয়। সো তার আগে আমি যেহেতু থিয়েটারে অভিনয় করতাম, আমার বাবার বোন আর কি, আমার পিসি, সে বম্বেতে খুব নাম করা কাস্টিং ডিরেক্টর। সে আঞ্জানা আঞ্জানি, তারপর অনিল কাপুরের 24, কাহানি অবভিয়াসলি তার কাস্টিং করা। সে এখনও, শি ইজ আ ভেরি বিগ কাস্টিং ডিরেক্টর। ও যখনই কলকাতায় কোনো কাজের কাস্টিংয়ে, শি থট যে কোনো একটা আমার বয়সী ইয়ে আছে, আই ওয়েন্ট, আই গেভ অডিশনস। এবার তখন আমি বুঝতাম না কি ব্যাপার, একটা ক্যামেরা সামনে আছে, আই ওয়াজ আস্কড টু ডু আ ফিউ থিংস। আমি একটা হেলথ ড্রিঙ্কের জন্য একটা অডিশন করতে গেছিলাম। I was not selected for that audition, but somehow she remembered that I was into giving auditions, বা আমি এরমভাবে কাজ করি ইত্যাদি। কাহানির অডিশন যখন হয়, there were 2 roles of 2 kids and she reached out যে ও যদি অডিশন করে, সে মজা হবে, ও করে দেখুক একবার। সো I went there and I saw এভরি বিগ অ্যাক্টর ইন কলকাতা। আমরা যাদেরকে দেখে বড় হয়েছি তারা সবাই অডিশন করছে, ফ্রম পরমব্রত চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, মাই ফাদার, বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যান্ড লট অফ পিপল অডিশন ফর কাহানি। অ্যান্ড আমি যাই, আমি 2টো চরিত্রের জন্য অডিশন করি। বেশ কয়েক মাস পর জানা যায় আই ওয়াজ সিলেক্টেড ফর 1 ক্যারেক্টার। আমি তখনও বুঝতে পারিনি। অ্যান্ড ফাইনালি ভুল ভুলাইয়া দেখেছিলাম, তার আগে বিদ্যা বালান ছিল। আমার মা একদিন বলে, তুই কি বুঝতে পারছিস বিদ্যা বালানের সাথে অভিনয় করতে হবে? দেন আই ফেল্ট যে ও আচ্ছা, আই এম মেবি এ পার্ট অফ সামথিং বিগ। সেই আমার প্রথম সিনেমার জন্য অভিনয় করতে যাওয়া। তার আগে আমি একটি সিরিয়াল, দেবাংশু সেনগুপ্ত খুব নাম করা সিরিয়ালের ডিরেক্টর, দেবাংশু কাকুর একটি সিরিয়ালে একদিনের একটা কাজ করেছিলাম। সেটাও একটা মানে একটা চরিত্র এসেছিল, আমাকে বলা হয়েছিল, আমি ওই অডিশন করেছিলাম অ্যান্ড আই গট সিলেক্টেড। সো আমি যে খুব বুঝেছিলাম এমনটা নয়। তারপর কাহানি করতে যাওয়ার সময়, তখন আমার 10 বছর বয়স, 2010-এ শ্যুট হয়েছে কাহানি। অ্যান্ড আই ফার্স্ট রিয়েলাইজ যে ইটস এ হিউজ থিং, মানে একটা বড় কোনো ব্যাপারের আমি একটা অংশ, একটা বড় যজ্ঞের অংশ আমিও। বাট তার আগে থেকে আমার এই যেটা বলছিলাম যে আমার ইচ্ছে, আমার একটা প্রশ্ন, সব কিছুতে একটা ইনকুইজিটিভ সেলফ, সেইটা আমার ছিল। সো আই ইউজ টু লুক অ্যাট ক্যামেরাজ, আই ইউজ টু লুক হোয়াট কাইন্ড অফ ক্যামেরাজ আর দেয়ার, অ্যালেক্সা কাকে বলে, অ্যারির ক্যামেরা কী হয়, রেড কাকে বলে, তখনও ব্ল্যাক ম্যাজিক আসেনি, বাট ছোটো হ্যান্ডিক্যাম কাকে বলে, এই সমস্ত আমি দেখতে শুরু করি। অ্যান্ড দেন কাহানি হ্যাপেন্ড। কাহানিতে কাজ করি, রিলে শ্যুট হতো, তখন ফিল্মে শ্যুট হতো। সেই কাজটা করার সময় আমি হয়তো রিয়েলাইজ করেছিলাম, বাট উইথ এভরি পাসিং ডে নাও আই রিয়েলাইজ যে আই হ্যাভ বিন আ পার্ট অফ সামথিং দ্যাট গ্রেট, দ্যাট বিগ। এত বড় একটা ছবি, এত ভালো একটা ছবি। তোমার সঙ্গে বিদ্যা বালানের হলো, কিরকম ছিল তার এক্সপিরিয়েন্সটা, কিরকম ছিল? ভেরি কমফোর্টেবল। আমার এটা খুব ভালো করে মনে আছে যে বিকজ দে মেড এভরিবডি ফিল কমফোর্টেবল অ্যারাউন্ড দ্য সেট, অ্যারাউন্ড দি অ্যাক্টার্স, অ্যারাউন্ড দ্য স্টোরি। ভীষণ কমফোর্টেবলি, একদম মনে হচ্ছে যে আমার অনেক দিনের চেনা মানুষদের সাথে কাজ করছি, সেই কমফর্ট লেভেলটা থেকেই কাজ হয়েছিল। এবং কখনো মনে হয়নি যে আমাকে প্রিসিশন নিয়ে করতে হবে, আমি ঠিক না করলে আমাকে সরিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। খুব বুঝিয়ে সুন্দর করে
ট্রেন করে কাজটা করানো হয়েছিল। সো আই ফেল্ট ভেরি কমফোর্টেবল, আই নেভার ফেল্ট দ্য প্রেশার অফ ইট। এবং থ্রু আউট সেটা প্রথম সিন থেকে শেষ শুরু করে শেষের দিন অবধি খুব কমফোর্টেবল লেগেছিল। কখনো মনেই হয়নি যে আমি এত বড় কিছুতে আমি 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 যদি ভুল করি কি হবে। তারা এতটাই কমফোর্টেবল করে রেখেছিল, সুজয় দা, তার পুরো ইউনিট, আমাদের ডিওপি যিনি ছিলেন সেতু, বিদ্যা বালন অবভিয়াসলি। আমার মনে হয় এই কাহানি সিনেমাটা, মানে আই মাইট বি রং, আমি ছোটবেলাতে একটা সিনেমা সবাই দেখেছে, শোলে, হ্যাঁ, যার প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টার, মানে একটা ফার্স্ট অফ ইস কাইন্ড মুভি যার প্রত্যেকটা ক্যারেক্টার, মানে এ কে হাঙ্গেলের যে একটা ছোট্ট রোল, তারও একটা ডায়লগ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আবার অনেক দিন বাদে সুজয় ঘোষ সেটা ক্রিয়েট করলো কাহানিতে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টার, যতগুলো ক্যারেক্টার আছে, প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইটা কিন্তু অনেক দশক বাদে এরকম একটা ক্রিয়েশন, সুজয় ঘোষের একটা মাস্টারপিস, মাস্টারপিস। এবং কার্ল স্ট্যাটাস মানে এখনো মানে আমি মানে কাহানি 2 অতটা দাগ কাটতে পারেনি যা কাহানি দাগ কেটে গেছে। এবং আমি সত্যি যেখানেই যাই, আমি রিসেন্টলি অস্ট্রেলিয়া গেছিলাম একটা কাজের জন্য, নাটকের নির্দেশনার কাজে, সেখানেও পিপল ওয়ার টকিং অ্যাবাউট কাহানি এন্ড দে অলওয়েজ টক যে হাউ ইট ওয়াজ ওয়ান অফ আ ফার্স্ট অফ ইটস কাইন্ড। ওরকম থ্রিলার আজও প্রাসঙ্গিক, এন্ড ইউ নেভার ফিল দ্যাট ইট হ্যাজ গন লাইক ইট ইজ আউট অফ প্লেস অর আউট অফ টাইম। মনে হয় যে এই সময়েরই ছবি, এই সময়ের ছবি, এন্ড ইটস আ মাইন্ড বেন্ডিং থ্রিলার। মানে এখনো আমি মনে হয় যে অনেক মাইন্ড বেন্ডিং থ্রিলার কাহানির ধারে কাছে পৌঁছতে আসবে না, রাইট? এবং it created a brand for so many actors, মানে starting with নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রথম বড় ব্রেক, হিউজ ব্রেক সেটা। পরমদা বম্বেতে এত কাজ করছে, বাট কাহানি ওয়াজ দ্য ফার্স্ট স্টার্টিং পয়েন্ট কি ফর হিম অলসো। শাশ্বত চ্যাটার্জি, বব বিশ্বাস চরিত্রটা এত বিখ্যাত হয়ে গেল যে তার একটা স্পিন অফ ফিল্ম হলো, যেটা অভিষেক বচ্চন করলো, রাইট? সো it started a series of events, যেখান থেকে আমার মনে হয় যে আমার ইভেন্টটাও একটা ছোট্ট টেক হবে, যে ইট অলসো স্টার্টেড আ লট অফ থিংস, আ লট অফ জার্নিস ফর আস অ্যাজ ওয়েল। আমি বা ঋদ্ধি আমাদের প্রথম অভিষেক হচ্ছে ওই ছবিটা, সেইখান থেকেই আমাদের অনবদ্য অ্যাক্টিং দুজনেরই, মানে আনপ্যারালালি ম্যাচ। ছোট্ট ক্যারেক্টার হলেও তোমরা একদম মনে দাগ কেটে দিয়েছো, মানে মনেই হয়নি যে এটা তোমাদের প্রথম ব্রেক। তো এরপরে তোমার বড় ব্রেক আসলো হচ্ছে ওপেনটি বায়োস্কোপ, রাইট? সেটা তুমি করলে। সেরকম তো প্রচুর সিনেমা করেছো, ওটিটিতেও কাজ করছো। তো একটা সিনেমা নিয়ে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে জেনারেশন আমি, রাইট? এই যে সিনেমা স্টোরিটা, ঠিক আছে, এই স্টোরিটা আমাদের যে পডকাস্ট এর সঙ্গে কিন্তু অনেকটা মিল হয়। তার কারণ জেনারেশন আমিতে যেটা তোমরা সিনেমা প্রোটোগনিস্ট হিসেবে, তোমার প্যারেন্টাল প্রেশার আসছে যে এটা করো, তোমার মনের ভেতর একটা মিউজিশিয়ান আছে, রাইট? তো এই যে যখন একটা ক্যারেক্টার তুমি প্লে করলে, তো তুমি তো অনেকগুলো ছেলেকে, অনেক প্রজন্মকে তুমি একটা সাহস দিলে, যেটা আমরা ইংলিশে বলি এমপাওয়ার করলে, রাইট? যে না, তুমি তোমার ক্যারিয়ার চয়েসটা করতে পারো। এরকম যে স্টোরি লাইন, যখন ক্যারেক্টার তুমি পাও, তুমি স্ক্রিপ্টটা বাছাই করো কি করে তুমি চুজ করো যে এই ক্যারেক্টারটা আমি করব? এটা কি প্রসেস আছে না মানে মানে ইটস জাস্ট বাই ডিফল্ট হয়ে যায় আর কি? না, একটা হচ্ছে আমি ওপেনটি বায়োস্কোপটা থেকেই শুরু করি। সেটা হচ্ছে কাহানি 2010-এ শুট হয়েছিল, 2012-তে রিলিজ হয়েছে। ওপেনটি বায়োস্কোপ শুট হয়েছিল 2013 সালে, রাইট? সো 2010 থেকে 2013 আই ডিড নট ডু এনিথিং। আমি পড়াশুনো, আমি আমার কাজ, আমি আমার এক্সট্রা কারিকুলার, আমি স্পোর্টস, সবটা মেটিকুলাসলি করতাম। আমি কখনো আবার একটা সিনেমা করতে হবে, আবার একটা সিরিয়াল করতে হবে, নাটকটা প্যারালালি সবসময়ই চলতো, তো আমি সেই কাজটা করতে থাকতাম। ওপেনটি বায়োস্কোপের সময় অনিন্দদারও প্রথম ছবি, সুজিত সরকার প্রডিউসার, দ্বিতীয় বাংলা ছবি এটা ওনার, and they wanted new people in the film because it's a film about a new generation, coming of age একটা ছবি। সেইটার গল্পটা প্রথমে বাবা শোনে, বাবার খুব ইন্টারেস্টিং লাগে, তারপর আমরা স্ক্রিপ্টটা পড়ি। আমার ভীষণ মজা লাগে স্ক্রিপ্টটা পড়ে, কারণ আমি নিজে একটা পাড়ায় বড় হয়েছি, আমি এখনো সেখানেই থাকি, বেহালা শস্য নামে আমার বাড়ি। পাড়ার পুজো, পাড়ার লোক, পাড়ায় আড্ডা, পাড়ার রকে বসে গল্প করা, পাড়ায় ক্রিকেট খেলতে যাওয়া, ফুটবল খেলতে যাওয়া, বন্ধুদের গ্রুপ, দিস ইজ সামথিং আই হ্যাভ সিন চোখের সামনে, রাইট? সেইখান থেকেই ওপেনটি বায়োস্কোপের গল্পটা কোথাও একটা সেইটাকে ট্রিবিউট দেওয়া, মানে আমাদের বাঙালিয়ানাকে ট্রিবিউট দেওয়া, আমাদের এই পাড়া কালচারকে একটা ট্রিবিউট দেওয়া, শুধুমাত্র নস্টালজিয়া না, অনেকগুলো জায়গাও আছে। তো ওপেনটি বায়োস্কোপটাও সেইভাবেই হয়েছিল।
আর সেটা যে খুব কনসিয়াস ডিসিশন ছিল যে হ্যাঁ ইটস লাইক লুকস লাইক আ স্ট্র্যাটেজিক ফিল্ম, হ্যাঁ এটা করা দরকার, এরকমটা না। আমার মনে হয় বাবারও মনে হয়েছিল, আমারও মনে হয়েছিল যে বাহ এটা বেশ মজাদার অ্যাসোসিয়েশন হবে, ফুটবল আছে। আমাদের অলরেডি সোশ্যাল মিডিয়া এসে গেছে 2010-এ। হ্যাঁ হ্যাঁ। তো এই সিনেমাটা আমার মনে হয়েছিল যে নিড অফ দি আওয়ার, একদম রাইট টাইমে সিনেমাটা রিলিজ করেছে। তখনও আমরা সোশ্যাল মিডিয়ার প্রভাবটা অতটা আসেনি। কিন্তু আজকে 2025-এ যখন আমরা এই পডকাস্টটা করছি, তখন আমরা বুঝতে পারছি যে ওই যে তুমি বললে পাড়া, আড্ডা, ঠিক আছে, একটা নিজস্ব জীবন, সেটা কোথায়, সেটা হারিয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে সেটা একটা হাতের মধ্যে, মোবাইলের মধ্যে, সবাই ওর মধ্যেই ঘোরাঘুরি করছে। সেটা কিন্তু এখনো ওপেন টি বায়োস্কোপ নিয়ে যারাই কথা বলে তারা ওইটাই ফিরে যায়, বারবার বলে যে আমার মানে জেনারেশন বাদ দিয়ে আমি বলছি যে বিভিন্ন বয়সের লোকেরা, আপনি যেরকম বলছেন আমাকে আমার বয়সী লোকেরা বলেছে, আমার থেকে একটু বড় লোকেরা বলছে, আমাদের চেয়েও অনেক প্রৌঢ় মানুষেরা বলেছেন যে ওটা তো আমাদের গল্প, ওইটা আমাদেরই বড় হওয়া। সো ইট ওয়াজ দ্যাট কাইন্ড অফ আ স্টোরি। সেইটাও মানে আমি বলছি কাহানি বা ওপেন টি বায়োস্কোপ কোনোটার ক্ষেত্রেই আমি বুঝতে পারিনি যে, বা কেউই হয়তো বুঝতে পারেনি, শুরুতে বোঝাও যায় না যে আমাদের ছবিটা কাল্ট হয়ে যাবে, রাইট। ইটস জাস্ট অ্যান অ্যাটেম্প্ট। কিন্তু ডাইরেক্টর তো দুজনেই কিংবা প্রোডিউসার তো দুজনেই একদম লেজেন্ড। দে বিলিভ ইন দ্য স্টোরি, এই ছবিটা অন পেপার সুপারহিট হয়ে যাবে এটা কেউই বলতে পারে না। এটা তো জ্যোতিষ শাস্ত্রের মতো হয়ে গেল। আজ পর্যন্ত তো কন্টেন্টই কিং, স্টোরি যদি তোমার ভালো হয়। এবং সেটাই কিন্তু ওপেন টি বায়োস্কোপও তাই, কাহানিও টু আ সার্টেন এক্সটেন্ট তাই। বিদ্যা বালানকে বাদ দিয়ে, দর্শন জারিওয়ালাকে বাদ দিয়ে, আরো কিছু সিনিয়র অ্যাক্টরকে বাদ দিয়ে, ইট ওয়াজ আ হোর্ড অফ নিউ ফেসেস ফর দ্য ন্যাশনাল ইন্ডাস্ট্রি। সেখান থেকে কতজনকে চেনা গেল। ওপেন টি বায়োস্কোপও তাই, তথাকথিত স্টার ফেস বাদ দিয়ে ওপেন টি বায়োস্কোপের পোস্টার হচ্ছে জাস্ট আমাদের 5 জনের মুখ। অবশ্যই ছবিতে রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অম্বরীশ দা, অনেক ভেটারান অ্যাক্টর আছে, বিশ্বনাথ বসু আছেন, কৌশিক সেন আছেন, কিন্তু পোস্টার ফেস হচ্ছে এই 5টা নতুন বাচ্চা, তাদেরকে কেউই চেনে না। কিন্তু গল্পের জন্য ছবিটা 150 দিন চললো, এন্ড ইট ইজ স্টিল আ কাল্ট ফিল্ম। সো কখনোই যে ছবিটা এরকম হবে, ছবিটা এইটা হবে, এটা ভেবে নয়। যতদিন আমি জেনারেশন আমিতে এসেছি, আমার স্কুল শেষ হয়ে গেছে, মৈনাক ভৌমিক রিচড আউট টু মি ডিরেক্টলি, ফোন করেন, বলেন যে আমি মৈনাক বলছি, আমি একটা ছবি বানাতে চাই, জেনারেশন আমি। ততদিন ছবিটা অ্যানাউন্স হয়ে গেছে, বাট কাস্টিং অ্যানাউন্স হয়নি। জেনারেশন আমি ছবিটার নাম মৈনাক ভৌমিক ডিরেক্ট করবেন, এইটা জানা গেছে, SVF অ্যানাউন্স করে দিয়েছে। সো আমাকে ফোন করে বললেন যে দিস ইজ আ কামিং অফ এজ স্টোরি, আই উড লাইক ইউ টু প্লে দ্য লিড ক্যারেক্টার, অ্যান্ড ইফ ইউ উড লাইক টু রিড দ্য স্ক্রিপ্ট প্লিজ পড়ে আমাকে জানাও। সো আই রেড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড আই থট ওয়াও, মানে কি সাংঘাতিক একটা স্ক্রিপ্ট। আগেন কেউ জানে না এই ছবিটা কি হবে, আগেন যেহেতু কোনো স্টার নেই। সৌর সেনেরও ওটা বোধ হয় দ্বিতীয় না তৃতীয় ছবি। আমার লিড অ্যাক্টর মানে লিড বা প্রোটাগনিস্ট হিসেবে ওটা আমার দ্বিতীয় ছবি। তার আগে একটা ছবি করেছিলাম পর্ণমোচী, সেই অর্থে প্রপার কমার্শিয়াল বাট আ স্লাইস অফ লাইফ, বাট আ ভেরি ডিফারেন্ট কামিং অফ এজ প্রোটাগনিস্ট হিসেবে ওটা আমার প্রথম কাজ। বাবা ছিলেন অপরাজিতা আড্ড, ছিলেন লিলি চক্রবর্তী ছিলেন, বাট নোবডি নিউ হোয়াট উড হ্যাপেন টু দ্য ফিল্ম। ফানি স্টোরি, মৈনাক ভৌমিক তারও 20 বছর আগে প্রথম যখন এই ইন্ডাস্ট্রিতে ওয়েন হি স্টার্টেড আউট, দ্য ফার্স্ট ফিল্ম হি পিচড ওয়াজ জেনারেশন আমি, তখন নাম ছিল না এটা, অ্যান্ড হি গট রিজেক্টেড ফ্রম এভরি প্লেস। সেই সময় কে করবে এই ছবিটা, কামিং অফ এজ ছবি কেউ করবে না, তুমি অন্য কিছু করো। দেন মৈনাক ভৌমিক মেড দ্য ফিল্মস হি মেক্স, হি বিকেম মৈনাক ভৌমিক, অ্যান্ড দেন আগেন 20 years later হি থট যে না, আইল গিভ দিস অ্যানাদার শট। সেম প্রডিউসার যে 20 বছর আগে বলেছিল না এখন এই ছবিটা নয়, রিলিজ করেছে যখন আলফা জেনারেশন চলে এসেছে, একদম যেটা 2015 পর থেকে আমরা দেখছি, রাইট। তো তখন আবার ওই স্ক্রিপ্টটা নিয়ে যায়, অ্যান্ড দেন ইট ফেল্ট, দেন দ্য প্রডিউসার্স অলসো ফেল্ট দ্যাট দিস ইজ আ স্টোরি অ্যান্ড দিস ইজ দ্য নিড অফ দি আওয়ার। তো মানে ওটা একটা আর্ক কমপ্লিট হয়, এবং মৈনাকদা বলে যে আমি এই ছবিটা 20 বছর আগেও বানাতে চেয়েছিলাম এবং আমি সবসময় এই গল্পটা বানাতে চাইবো, বাট আই থিঙ্ক দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, আমরা মজা করে বানাবো, তুই যদি করিস খুব মজা হবে। অ্যান্ড সামহাউ আই ফেল্ট দ্যাট দেয়ার ইজ সো মাচ অফ হিম ইন দ্য ফিল্ম, মানে বাচ্চা মৈনাক বা টিনেজার মৈনাকের অনেকগুলো কথা ওই ছবিটায় আছে। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট দ্যাট হি গেভ মি, or he gifted me, or he handed me a part of his childhood, and he said যে এটা তোর দায়িত্ব। আমি তোমাকে এটা বলতে পারি যে ও হয়তো 20 বছর আগে ভেবেছে, তারপরে করেছে, আগামী 200 বছরেও এই জেনারেশন আমি থাকবে, কেন এই যে আমিটা এটাই এখন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, মানে এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেইটাই মানে
মৈনাকদা তখন বলেছিল যে তখন আমি টিনেজার হিসেবে আমার টিনেজ অ্যাংসটা অনেক বেশি লিখেছিলাম 20 বছর আগে। 20 বছর পরে আই অলসো রিয়েলাইজ দ্য পেরেন্টস পার্সপেক্টিভ, আই অলসো আন্ডারস্ট্যান্ড দি আদার সাইড প্যারেন্টাল প্রেশার, রাইট। এবং বাবা মায়ের লজিকটাও আমি যে কারণে ছবিটার মধ্যে রেখেছি। বাবা মা যে অ্যাবসলিউট ভিলেন এটা না, বাবা মায়ের যে কথাগুলোর একটা কন্টেন্ট এখন ম্যাচিওর করে গেছে, ম্যাচিওর করে, রাইট। সেইটা তখন আমি সত্যি কথা বলতে আবারও যেটা বলছি, মানে মনে হবে রিপিট করছি, আমরা কোথাও কখনো মনে হয়নি যে ছবিটা এরকম হয়ে দাঁড়াবে। We made it with a lot of fun, with all our hearts, but all we knew was this is an important film. ছবিটা যেটা বক্তব্য সেটা খুব ইম্পর্টেন্ট, রাইট। সো এবার আমি নিজে অপুর মতো অনেক লোককে আমার বন্ধু বান্ধব সার্কেলে, আমার স্কুলে, আমার টিউশনে আমি এরকম দেখেছি। আমি তো 22 বছর ধরে দেখছি, ঠিক আছে? তো আমি এরকম অনেককে দেখেছি, and I thought that this is their story. This is their So story. if I don't play this character with 110% of myself, I will actually be doing injustice to them. এটা যাদের গল্প। তো ছবিটা হয়, ছবিটা রিলিজ হয়, প্রথম যেদিন প্রিভিউতে দেখি আমি ছবিটা, ডাবিং এর সময় আমি বুঝেছিলাম যে ইটস আ ভেরি গুড ফিল্ম, ভেরি ওয়েল মেড ফিল্ম। প্রিভিউতে যেদিন আমি দেখি, আমি সেদিন বেরিয়ে বলেছিলাম যে দিস ইজ গোয়িং টু বি আ কাল্ট ফিল্ম। এবং এটা আমি জানি না, আমি এটা খুব বাড়াবাড়ি মনে হবে বললে, কিন্তু এটা আমি যতবার বলেছি, খুব কম ক্ষেত্রে আমি বলেছি যে কাল্ট যদি না বলে, আমি যদি বলি যে এইটা মানুষ মনে রাখবে অনেক বছর, তাহলে সেটা মানুষ মনে রেখেছে। আমি এটা ওপেনটির সময় বলেছিলাম, কাহানির সময় ভেরি লিটল, তা ওপেনটির সময় আমার খুব অল্প বয়স ছিল 2015 সালে, কিন্তু তখনও আমি বলেছিলাম যে এই ছবিটা মধ্যে কিছু একটা আছে যেটা অনেক বছর ধরে এই ছবিটার কথা লোকে বলবে। জেনারেশন আমি প্রথম প্রিভিউ থেকে বেরিয়ে আমি বলেছিলাম যে এই ছবিটা কাল্ট হবে। আই এক্স্যাক্টলি ইউজ দিস ওয়ার্ড, এই পাশেই, মানে জাস্ট একটা লেন পরে আমাদের প্রিভিউ হয়েছিল এডিট এফেক্টসে। আমি এডিট এফেক্টস থেকে বেরিয়ে বলেছিলাম যে ছবিটা কাল্ট হবে একদিন, অ্যান্ড আই ডিড নট নো। আজও আমি যেখানেই যাই জেনারেশন আমির কথা হয়, অ্যান্ড বিকজ আই আন্ডারস্ট্যান্ড যে তখন 2018-তে দাঁড়িয়ে এমন কথা বলেছি যেটা 2038-এও প্রযোজ্য, রাইট। বিকজ মানুষের প্রকৃতি, নেচার, আমাদের সোসাইটি, আমরা যেভাবে কন্ডিশন এত বছরের ইতিহাসের জন্য, কোথাও একটা সেই সবকটা বিষয়কে জেনারেশন আমিটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে মানুষের জীবন থেকে। আর ওই আমিটাকে খুঁজতে গিয়ে মানুষ প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ঠিক। এটা সত্যি একটা কাজ। সো উই ডিড নট নো, কিন্তু সেইভাবেই কিন্তু কাজটা হয়েছিল। সেটার একটাই কারণ, আই উড এন্ড উইথ দিস আর কি, যে মানে এই টপিকটা আমি এই বললেই শেষ করবো। মৈনাকদা ইজ সামওয়ান যার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, অ্যান্ড আমি দাদার মতো দেখি মৈনাকদাকে। মৈনাকদা ইজ সামবডি হু ডাজ নট টেক হিমসেলফ টু সিরিয়াসলি। হি ডাজ টেক হিমসেলফ সিরিয়াসলি, বাট নট টু সিরিয়াসলি। ওর বক্তব্য হচ্ছে আমি মন দিয়ে করব, ভালোবেসে করব, ভালোভাবে করব কাজটা, কি হবে না হবে পরে দেখা যাবে। এইটা আমার ভীষণ রকম বিশ্বাস যে আমি যখন যে কাজটা করছি সেটা আমি আমার সম্পূর্ণ ডেডিকেশন, সম্পূর্ণ প্যাশন, সম্পূর্ণ প্র্যাকটিস দিয়ে করব, যেটা আমার মনে হয় কোথাও একটা ছবিতে আজও রিফ্লেক্ট করে যে উই মেড দ্যাট ফিল্ম উইথ অল আওয়ার হার্ট, উইথ অল আওয়ার লাভ। তারপরে তো প্রচুর সিনেমা করেছো, কিন্তু আরেকটা ক্যারেক্টার যদি আমি না বলি তাহলে মানে তোমার এই যে অ্যাক্টিং এর এখনো অনেক বাকি আছে, তো এই কাহানিটা একটা জায়গায় এসে আটকে যাবে। সেটা হচ্ছে ফেলুদা, তোপসের ক্যারেক্টার, যেটা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। এটা একটা অসাধারণ ক্যারেক্টার। এইটা যখন তুমি চান্স পেলে, ঠিক আছে, তখন কিভাবে নিজেকে প্রস্তুত করলে? আমার আসলে তোপসে নিয়ে একটা অদ্ভুত জার্নি। সেটা হচ্ছে বিভিন্ন সময় আমার তোপসে করার কথা ছিল, কোনো কারণে হয়নি। পরীক্ষা পড়ে গেছে, স্কুল রয়েছে, সময় দিতে পারবো না। ইভেন শ্রী সন্দীপ রায় তিনি বলেছিলেন বাদশাহী আংটিতে আমাকে তোপসের চরিত্র অভিনয় করার জন্য, তখন আমার ক্লাস 10-এর প্রি বোর্ডস, তো আমি ছুটি পেলাম না স্কুল থেকে, হলো না। তারপরেও অনেকবার তোপসের অফার পেয়েছি, প্রতিবারই মেজর বোর্ড পরীক্ষা, মানে লাইফের অন্যতম ডিসাইসিভ ফ্যাক্টর যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো চলে এসছে। ফাইনালি 2021 নাগাদ ঠিক হয় যে সাবাস ফেলুদা বলে একটা সিরিজ হবে, অরিন্দম শীল ডিরেক্ট করবেন, পরমদা ফেলুদা করবে এবং পরমদাই প্রডিউস করবে, এসকে মুভিজ প্রডিউস করবে ZEE5-এর জন্য। তখন বলা হয় যে এই তোপসে একদম অন্যরকম, এটা মডার্ন 2017-এর পার্সপেক্টিভে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে ফাইনালি এই আর্কটা কমপ্লিট হচ্ছে, যে আমি কখনোই করতে পারিনি, বাট কমপ্লিট, এটা একটা কমপ্লিট হলো, বিকজ ইউ ডিজার্ভ দিস ক্যারেক্টার। এবং এটা অনেকেই বলেছে মানে তুমি কেন তোপসে করো, তুমি তোপসে করতে পারো, রাইট। সো সেইটা করা হয়। প্রিপারেশন একটাই ছিল, সেটা হচ্ছে নট ওয়াচিং এনি আদার তোপসে, বাট নট ট্রাইং টু। আমি অনেকগুলো ফেলুদা দেখেছি, অনেককে তোপসে প্লে করতে দেখেছি, কিন্তু আমি কারুর মতো করতে যাব না,
আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে তোপসে করবো, বিকজ দিস টেক্সট ওয়াজ অলসো ভেরি নিউ, মানে এটা 2017 ওই যে আমাদের অরিজিনাল যেটা আছে ফেলুদা, যেটা মানে সত্যজিৎ রায় নিজে ডাইরেক্ট করেছিলেন, সে জটায়ুর ক্যারেক্টার বলো, ওইটাকে রেপ্লিকা করা ভেরি ভেরি মানে 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 ইম্পসিবল একটা টাস্ক, ঠিক আছে? ওইটা একটা স্ট্যান্ডার্ড, ওটা একটা বেঞ্চমার্ক। এবার যারা করছে তারা কতটাই বেঞ্চমার্কের কাছে যেতে পারে, এবং এটা একটা নিউ ইন্টারপ্রিটেশন ছিল, কোথাও একটা ট্রিবিউট ছিল টু দ্য লেগাসি অফ ফেলুদা, টু বেঙ্গলিজ হু লাভ ফেলুদা, একটা নতুন ধরনের অ্যাপ্রোচ ছিল। আমি সেইটার কাছেই ট্রু থাকতে চেয়েছিলাম, অ্যান্ড আমার বেশ ভালো লেগেছিল ওভারঅল প্রসেসটা, পুরো কাজটা করার, অফ বিং পার্ট অফ এ ফেলুদা স্টোরি, অফ বিং পার্ট অফ আ ইউনিট যেখানে প্রত্যেকটা টিম মেম্বার এবং যারা অডিয়েন্স যারা দেখবেন তারা ফেলুদা ভালোবাসে, সেইখানে কাজ করতে পারা আমার বেশ মজা লাগে। তারপরে অবশ্যই আমি সানডে সাসপেন্সে অডিওতে তোপসে প্লে করেছি, বাট দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান এক্সপিরিয়েন্স, বিকজ অনেক সিজনড অ্যাক্টরদের সাথে কাজ করতে পেরেছিলাম। সো আর ইউনিট কনসিস্টেড অফ পরমদা ইজ ফেলুদা, রুদ্রনীল অভিনয় করেছিলেন, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী অভিনয় করেছিলেন, কমলেশ্বর মুখার্জি অভিনয় করেছিলেন, সৌর সেনীর সাথে আমি আবার কাজ করেছিলাম, অনেকজন সিজনড অ্যাক্টরদের সাথে আমি কাজ করতে পেরেছিলাম। অরিন্দম শীল, যিনি অনেকগুলো ভালো ভালো থ্রিলার ডিটেকটিভ স্টোরি বানিয়েছেন, তার সাথে কাজ করতে পারা, সেইটা আমার খুব আনন্দ হয়েছিল কাজটা করে। তো এবার আমরা একদম কাট টু 2025, 15 বছরের জার্নি তোমার। আমার এই বইটাতে আমার একটা খুব বিখ্যাত একটা আমি সেন্টেন্স আছে, যে ডেস্টিনি ইজ নট এ ম্যাটার অফ চান্স বাট এ ম্যাটার অফ চয়েস। এই যে তোমার ডেস্টিনিটা বাই চান্স হয়নি, বাই চয়েস হয়েছে। তোমার কাছে চয়েস এসছে, তুমি অপ্ট করেছো, অডিশন দিয়েছো, কাহানি শুরু হয়েছে, তার আগে তুমি থিয়েটার করেছো। আজকে 2025-এ তুমি আছো, 15 বছরের তোমার জার্নি কমপ্লিট হয়েছে। কি ভাবছো আগামী দিনে? আমরা আর কি ভূমিকায় তোমায় দেখবো, এরকম কোনো প্ল্যান করছো, না ইউ আর টেকিং এভরি স্টেপ অ্যাট ইস কামস অন ইউর ওয়ে? কি প্ল্যান? খুবই ইন্টারেস্টিং। আমি এটা দুভাবে অ্যাপ্রোচ করবো। প্রথমে আমি একটা কোয়েশ্চেনের মধ্যে একটা জায়গাকে অ্যাড্রেস করবো, সেটা হচ্ছে অডিশন। যেহেতু চয়েসের কথা বললেন, আই ভেরি মাচ বিলিভ ইন চয়েস। উই আর দ্য চয়েসেস উই মেক। অডিশনিং ইজ আ চয়েস, কারণ আজও এখনও পৃথিবীতে, বা যতটুকু আমি জানতে পারি, ন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বড় বড় ইন্ডাস্ট্রিতে অডিশনিং ইজ চয়েস। অডিশন করাটা একটা প্র্যাকটিস একজন অভিনেতার জন্য। আমি বড় অভিনেতা, আমি অডিশন করি না ভাই, আপনার যদি মনে হয় নেবেন না, এই অ্যাটিটিউডটা অনেকের আছে। আমি সেটা কখনোই মনে করি না, কারণ আমি মনে করি যে আই উইল বার্ন এভরি ব্রিজ। আমি সব কটা অ্যাভিনিউ ট্রাই করব। আমি এখনো মেলে আমার প্রোফাইল, আমার সিভি, আমার ওয়ার্ক লিঙ্ক, আমার ছবি সব পাঠাতে থাকি। মানে আমি র্যান্ডামলি পাঠাই। এনি মেল আইডি আই গেট টু এনি কাস্টিং হাউস, এনি এজেন্সি, এনি প্রোডাকশন হাউস, আমি মেল পাঠিয়ে দিই। সিলেক্ট হবো কি হবো না, তাদের স্প্যাম ফোল্ডারে পড়ে থাকবো, কিন্তু আই উইল নট লিভ এনি স্টোন আনটার্ন ফর দিস। যদি কোনো একটা অডিশন আসে, আমি অডিশন করব। আমি অনেক বড় বড় ছবির জন্য অডিশন করেছি, আমি চান্স পাইনি, কোনো কারণে ওয়ার্ক করেনি, বাট দ্যাট ওপেন্ড আ লট অফ গেটস ফর মি। আমি একটা কাহানি করে আমি বম্বেতে প্রায় 7-8টা টিভিসিতে কাজ করেছি। আই হ্যাভ ওয়ার্কড উইথ অমিত শর্মা, যিনি ময়দান বানিয়েছেন, যিনি বাধাই হো বানিয়েছেন। ময়দানে আমার অডিশন সিলেক্ট হয়েছিল, আই ওয়াজ সাপোজ টু প্লে অজয় দেবগন সান। কোনো কারণে হয়নি সেই চরিত্রটা করা, বাট অমিত শর্মা রিমেম্বার্ড মি ফ্রম দ্যাট অডিশন অ্যান্ড হি কাস্টেড মি ফর অ্যান অ্যাডভার্টাইজমেন্ট। যখন ওটা করতে গেলাম, অমিত শর্মা বলল, আরে ময়দান নেই হুয়া তো ক্যা হুয়া, ইয়ে কাম তো হো গেয়া। ওনার মনে ছিল আমার অডিশনটা। উনি বললেন যে ঠিক আছে, আর ভি কাম করেঙ্গে। সো কাজ করেছি আমি সুজিত সরকারের সাথে। ওপেন টি বায়োস্কোপের 11 বছর বাদে আমি ওনার সাথে একটা অ্যাড করলাম অন্য একটা কোম্পানির জন্য। উনি বললেন যে তোরা কত বড় হয়ে গেছিস, তোর অডিশনটা দেখে আমার এত ভালো লাগলো, থ্যাংক ইউ ফর ডুইং ইট। আমার মনে হলো যে গুড দ্যাট আই অডিশন ফর ইট। কে আছে না আছে, আমি সিলেক্ট হব কি হব না আমি জানি না, বাট হ্যাভিং সেড দ্যাট, বিং অ্যান অ্যাক্টর মোস্টলি ইজ পার্ট অফ বিং নোজ। মানে তুমি নোয়ের অংশ। সরি, হলো না, মানে আমি যদি 365 দিনে আমি হয়তো 200টা অডিশন করি, 199টা আই ডোন্ট গেট সিলেক্টেড, বাট সেটাতে অবশ্যই দুঃখ হয়, খারাপ লাগে। বাট আই থিঙ্ক যে এতজনের মধ্যে থেকে আমায় কেন সিলেক্ট করা হবে, সো আই শুড কিপ ট্রাইং। অডিশনটা দেওয়া নো মানেই তো নেক্সট অপরচুনিটি। এক্স্যাক্টলি। সো আমি কখনোই আমি এটাকে ওইভাবে সেটব্যাক হিসেবে নিই না। খারাপ লাগে, দুঃখ হয়, কোনো অডিশন মনে হয় খুব ভালো হয়েছে। আমি ছিছোড়ের জন্য অডিশন করেছিলাম, আমি ময়দানের জন্য অডিশন করেছিলাম, আমি ইভেন খুব সম্ভবত
আমার এক্ষুনি সিরিজটার নাম মনে পড়ছে না, অ্যামাজন প্রাইমে বেরিয়েছিল, সেই সিরিজটার জন্য অডিশন করেছিলাম, অনেকগুলো কাজের জন্য অডিশন করেছিলাম, ওয়ে আই ডিড নট গেট সিলেক্টেড। কিন্তু নেভারদ্যালেস তারা যে আমায় অ্যাপ্রোচ করেছে এই অডিশনটা দেওয়ার জন্য, আমার মনে হয়েছে এটাই অনেক বড় সুযোগ আমার কাছে, এবং সেখান আমি থেকে কাজ অনেক করে যাব, অনেক কাজ আরো বেরিয়ে এসছে। এবার সেটা কি হবে না হবে ভবিষ্যতে সেটা দেখা যাবে, ট্রাই করাটাতে আমাদের হাতে আছে। এক্স্যাক্টলি, সো আই কিপ ট্রাইং। সেটা হচ্ছে আমি অডিশনের ব্যাপারটা অ্যাড্রেস করতে চেয়েছিলাম। দ্বিতীয়ত হচ্ছে এই চয়েসের জায়গাটা, সেইটায় সামথিং দ্যাট আই ফিল বা আই বিলিভ, সেটা হচ্ছে যে আমি আমার চয়েসের মধ্যে আসলে অনেকগুলো চয়েস খুব ছোট থেকে করেছি। শুনতে অদ্ভুত লাগলেও সেটা হচ্ছে আমি খুব ছোটবেলায় কি হব আমি জানতাম না, কিন্তু আমি কি হব না এটা আমি খুব ছোট থেকে ডিসাইড করে নিয়েছি। দ্যাটস অলসো আ চয়েস। দ্যাটস অলসো আ চয়েস দ্যাট আই এম চুজিং নট টু বি দিস। রাইট। সো আমি ছোট থেকে অনেক আই হ্যাভ সিন আ মিলিউ অফ পার্সোনালিটিস, আমি অনেক ধরনের জীবন যাপন দেখেছি, এবং সেখানে আই ডিসাইডেড যে আমি এটা করব না। আমি কি করব আমি জানি না, কিন্তু আমি এটা করব না এটা আমি জানি, এটা শিওর, এটা আমি শিওর। সেইটাই স্টিক করে থাকাটা ইজ আ চয়েস। সেইটা কিছুটা এসছে আমার বাবাকে দেখে, আমার গুরু চন্দন সেনকে দেখে, আমাদের থিয়েটারের একটা বেসিক লাইফস্টাইল দেখে। একটা চয়েস এসছে টু বি আ রেসপন্সিবল সিটিজেন, আ রেসপন্সিবল আর্টিস্ট, অ্যান্ড কি বলবো, মানে আ রেসপন্সিবল স্টুডেন্ট, আর্টিজান, প্র্যাকটিশনার অফ আর্ট। সেইটার একটা লাইফস্টাইলের চয়েস আমার কাছে সবসময়ই আছে, যেটা আমি চুজ করেছি। সেটা ছাড়াও আমার ক্রিয়েটিভ ফিল্ডে আমার সবসময় মনে হয় যে সবাইকে নিয়ে কাজ করব, অনেক রকমের কাজ করব। তো আমি ভাবলাম যে কি করতে পারি। আমি নাটক ডিরেক্ট করি, নাটক ডিরেকশনের কাজের জন্যই আমি অস্ট্রেলিয়া গেছিলাম মাঝখানে। আমি কলেজ লাইফে আমার নাটক ডিরেক্ট করেছি, প্রফেশনালি নাটক ডিরেক্ট করেছি। তুমি অ্যাড ফিল্ম বানাচ্ছ? হ্যাঁ, শর্ট ফিল্ম ডিরেক্ট করেছি। তারপরে আমার একটা ন্যাক আছে টুয়ার্ডস প্রোডাকশন, সেইটা আইডেন্টিফাই প্রথম করে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। পরমদা সামাও আমায় বলে যে তোর মানে ইউ হ্যাভ আ innate production guy in you which he identified with himself because he always wanted his own company, যেটা ও এখন করেছে রোড শো, ও নিজে ডিরেক্টর হতে চাইতো, হি আইডেন্টিফাইড ইট। আর আমার মধ্যে একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টোরিয়াল একটা জায়গা, সেটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে কাজ করতাম কৌশিক গাঙ্গুলির আন্ডারে, হি আইডেন্টিফাইড ইট। আর অবশ্যই আমার গুরু চন্দন সেন, হি অলওয়েজ নিউ দ্যাট আই ওয়ান্টেড টু ওয়ার্ক ইন ডিরেকশন। সো দে নার্চার্ড দিস অ্যান্ড আই থট আমি কি করতে পারি, আমায় একটা কিছু করতে হবে। আমি আমার বন্ধু বান্ধবকে নিয়ে ছোটোবেলা থেকে শর্ট ফিল্ম বানাতাম, এইটা বানাতাম, ওইটা বানাতাম, ডিজিটাল ক্যামেরা নিয়ে কিছু একটা বানাতাম, এডিটিং শিখে নিলাম প্রথমে, এমনি নর্মাল উইন্ডোজ মুভি মেকারে এডিটিং শিখলাম, তারপর অ্যাডোব প্রিমিয়ার প্রোতে এডিটিং শিখলাম, তারপর আফটার এফেক্টস শিখলাম, তারপর অ্যাডোব অডিশন শিখলাম, ফটোশপ শিখলাম, সবটা নিজে নিজে। কেন কি জানি না, খালি মনে হচ্ছে শিখে রাখছি। এবার এগুলো করতে 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 আমার মনে হলো যে এটা অনেকে মিলে যদি করা যায়। আমার বন্ধু বান্ধব যারা লেখে, যারা ডিরেক্ট করে, যারা প্রডিউস করে, যারা এডিট করে, শ্যুট করে, তাদের সবাইকে এক জায়গায় নিয়ে কিছু একটা করতে করতে, অ্যান্ড আই থট যে লেটস স্টার্ট ভেঞ্চারিং আউট ইন্টু কর্পোরেট ফিল্মস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস। দেন গত বছর থেকে আমি সিরিয়াসলি আমি কর্পোরেট ফিল্ম এবং অ্যাডভার্টাইজমেন্ট বানাতে শুরু করলাম। লেখা, প্রডিউস করা, ডিরেক্ট করা, কখনো কখনো অভিনয় করতে হয় ব্র্যান্ড ফেস হিসেবে। সেইটা করতে গিয়ে আমি দেখলাম যে আমার অত্যন্ত মজা লাগছে। দেন তারপর আমি চলে গেলাম হচ্ছে একদম কোল্ড কলিংয়ে। হ্যাঁ, কোল্ড কলিং, মেল করা যে আমরা এরকম কর্পোরেট ফিল্ম বানাই, দিস ইজ দ্য লিঙ্ক টু আওয়ার ওয়ার্ক, এটা আমাদের শরীর, দেখুন, যদি আপনার কখনো মনে হয় লেট আস নো, আমরা বানাবো, উই আর আ ইয়াং টিম, আমরা বানাতে রাজি। সো সেইটায় চলে গেলাম, এখনো সেটা চেষ্টা করছি, একের পর এক কর্পোরেট ফিল্মস বানিয়ে যাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্টস বানানোর চেষ্টা করছি। সো আমি ভেঞ্চার আউট করার চেষ্টা করেছি, ডিরেকশনে যাওয়ার চেষ্টা করেছি, প্রডিউসিং, লেখা, অভিনয়টা তো প্যারালালি আছেই। সেইটা করতে গিয়ে আমি সবসময় কিছু না কিছুভাবে নিজের ক্রিয়েটিভ সেলফটাকে এগিয়ে আরও নারিশ করা, আরও করা। আর যেটা তো শুরুতেই বলছিলাম যে লিভিং নো স্টোন আনটার্নড, সেই চয়েসটা আমার মনে হয় যে করে যেতেই হবে। কিপ অন ট্রাইং। সেইটা যেদিনকে আমরা ছেড়ে দেবো তাহলে মুশকিল হয়ে যাবে। সেইটাই তো আমার ওই ভেঞ্চারিং আউটটা খুব মজার। আর আমি অবশ্যই আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। সো আমাকে খুব উৎসাহ দেয় এরকম অনেক মানুষ আছে, যেরকম বললাম যে পরমদা আমাকে প্রডিউসিং এর ব্যাপারটায় খুব এনকারেজ করে, সেটা এখনো করে। ওয়েন এভার হি লার্নস দ্যাট আই এম ডুইং এ কর্পোরেট ফিল্ম, হি ইজ লাইক ভেরি গুড, খুব ভালো, কত বাজেটে করছিস, কি ক্যামেরা নিয়ে করছিস, কজন আছে ইউনিটে, কতক্ষণের বানালি, কিসে কালার করছিস, হি ইজ ভেরি ইনকুইজিটিভ অ্যাবাউট ইট। আমি এই যে অস্ট্রেলিয়া গিয়ে নাটক ডিরেক্ট করলাম, আমার গুরু চন্দন সেন, হি ওয়াজ সো প্রাউড বিকজ বাবাকে চন্দন কাকাই বলছে যে আমার এত গর্ব লাগছে, আমি 50 বছর বয়সে যে কাজটা শুরু করেছি 25 বছর বয়সেও সেটা শুরু করেছে। সো আমি অস্ট্রেলিয়া গেলাম, আমি আর আমার বন্ধু যে লেখে গ্রন্থন, আমরা গিয়ে একটা প্রপার নাটকের ট্রুপ ইনক্লুডিং
Bangladeshis, including Indian, Bengalis, other people from other parts of India, Australian actors, Australian crew members, তাদের সবাইকে নিয়ে 21 দিন ধরে একটা নাটকের প্রোডাকশন করলাম ফুল লেন্থ, বিদেশের মাটিতে গিয়ে সেটা শো হলো। এটা আমার কাছে একটা বিরাট মাইলস্টোন, আমি কোনোদিন ভাবিনি আমি এরকম একটা কিছু করতে পারবো। সো ওই যে ভেঞ্চার আউট করাটা, চেষ্টা করে যাওয়াটা, সেইটা একটা খুব মজার। এবং যে চয়েসটা, যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের, সেটা হচ্ছে দ্য চয়েস অফ রিজেকশন। রিজেক্টেড হব, ফেল করব, বাট চেষ্টা করে যাবো। অবশ্যই খারাপ লাগবে, আমি কখনো বলছি না যে ফেল করলে দারুণ লাগছে, এই তো আমি ফেল করেছি, এরকমটা না। ফেল করলে খারাপ লাগবে। আমি সবসময় ফেলিয়ারটাকে দেখি যে আর কি বেটার করতে পারি, স্টেপিং স্টোন। হ্যাঁ, যে আমি কি ভুল করলাম, আমি আরেকটু যদি বেটার করতে পারি, সেই জায়গা থেকে। ফেল মানে ইটস হয়তো ডিভাইন পাওয়ার তোমার জন্য আরো বেটার কিছু তৈরি করেছে, তাই না তুমি এটা দেখছো। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই, যে এই যে তোমার 15 বছরের একটা এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রিতে, অনেকে আছে যারা তোমাকে দেখছে আজকে আমাদের পডকাস্টের থ্রু দিয়ে, এমনিতে দেখেছে তোমাকে, তারা ইন্সপায়ার্ড বাই ইউ। নেক্সট ঋতব্রত কি করে হবে? এই রে কি করে হবে জানি না, বাট থ্যাংক ইউ। মানে আমি জানি না ইন্সপায়ার বা সেই অর্থে আমি কিছু বলতে পারবো কিনা, বা সেরকম কিছু করেছি কিনা যেটা তারা ইন্সপায়ার্ড হবে। বাট আমার যেটা মনে হয়, যে আমি কাজ করতে করতে একটা যেটা জিনিস দেখেছি, যেটা আমার এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে যে একটা তো বললাম টু কিপ ট্রাইং। আরেকটা যেটা আমার যেটা মনে হয় যে আমরা হয়তো ডেডিকেশন নিয়ে 10 দিন কিছু করলাম, ফেল করলাম, মনে হলো যে আমি 10 দিন ট্রাই করলাম, তারপর হলো না। কিন্তু আমার মনে হয় যে ধারাবাহিকতা বা এপিসোডিকভাবে বা রেগুলার বেসিসের চেষ্টা করা, রেগুলারলি একটা কিছুর সঙ্গে লেগে থাকা, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা কনস্ট্যান্টলি চেষ্টা করে যাওয়াটা আমার মনে হয় খুব দরকার। কনস্ট্যান্টলি একটা কিছুর পেছনে লেগে থাকা, এবং উইথ অল ইয়োর এনার্জি, উইথ অল ইয়োর প্যাশন, সারাক্ষণ সেটা নিয়ে ভাবা। আমি যেরকম, খুব সত্যি কথা বলতে, আমি সারাক্ষণ আমার কাজটাকে নিয়ে ভাবতে থাকি, আর কি করতে পারি, আর কি করতে পারি, আর কার কাছে রিচ আউট করতে পারি, কিভাবে নিজেকে বেটার করতে পারি, সেইটা আমি কনস্ট্যান্টলি ভাবতে থাকি। এবং আই গেট ইন্সপায়ার্ড বাই স্টলওয়ার্ডস অবভিয়াসলি, বাট আই অলসো গেট ইন্সপায়ার্ড বাই যারা নতুন, তাদের থেকে। আমি এক্ষেত্রে এক্সাম্পল দেবো, আমাদের থিয়েটারে আমি সবাইকে সবসময় বলি যে যাদেরই মনে হচ্ছে যে কলকাতায় ভালো কাজ হয় না, তাদের জাস্ট উচিত একটু কলকাতার থিয়েটার দেখা। একাডেমি, তপন থিয়েটার, রবীন্দ্র সদন, কোথাও গিয়ে জাস্ট খোঁজ নিয়ে যাওয়া। কাগজে বেরোয়, সোশ্যাল মিডিয়ায় বেরোয়, প্রচুর জায়গায় আছে। একটু গিয়ে থিয়েটারের ইয়াংস্টার যারাই, নতুন ডিরেক্টর, নতুন সেট ডিজাইনার, নতুন অ্যাক্টর, সিঙ্গার্স, তাদেরকে দেখা। তারা কেউ কেউ কলকাতার, কেউ কেউ কলকাতার বাইরে, কেউ কেউ অন্যান্য জেলার, কেউ কেউ অন্য স্টেট থেকে এসেছেন, অন্য রাজ্য থেকে এসেছেন, আউটস্ট্যান্ডিং আর্টিস্টস। তাদেরকে আমি দেখি, তারা এত ট্যালেন্টেড, এত প্যাশনেট, কনস্ট্যান্টলি প্র্যাকটিস করে। আমি কোথাও একটা মনে হয় যে আমি ধারে কাছেও নই এদের, তারা এমন ভালো কাজ করে আর কি। তাদেরকে দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হই। আমার মনে হয় যে কি চেষ্টা করে যাচ্ছে, আমাকেও চেষ্টা করতে হবে জাস্ট টু ম্যাচ আপ দেয়ার এনার্জি, নইলে আমি পিছিয়ে পড়বো। সো তাদের সাথে আমি ভীষণভাবে মিশি। নতুন এত ভালো ভালো আর্টিস্ট আমাদের এখানে এসেছে, তারা হয়তো সবসময় ঠিকঠাক সুযোগ পাচ্ছে না, হয়তো কোনো দিন পাবে, হয়তো পাবে না, কিন্তু দে ডোন্ট কিপ themselves stagnant. তারা they keep trying, they always keep on এটা ইম্পর্টেন্ট, ট্রাই করে যাওয়াটা ইম্পর্টেন্ট। সেইটা আমি ফেলিওর আসবে, বাট ইউ কিপ অন ট্রাইং। তো তাদেরকে দেখে আমি ভীষণ রকম ভাবে ইন্সপায়ার্ড হই, এবং আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলা, তাদের সাথে কাজ করার। সো আমার মনে হয় টু কিপ ইয়োর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, টু কিপ ইয়োর দ্য গেটস অফ ইয়োর মাইন্ড অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ওপেন। সারাক্ষণ নতুন জিনিস, নতুন মানুষ, নতুন ইন্টারাকশন, নতুন গল্প আসতে দিতে হবে, কারণ প্রত্যেকের গল্পের মধ্যেই কিছু না কিছু ইন্সপায়ারিং রয়েছে। তো আমি চেষ্টা করি সেইগুলোকে কালমিনেট করে যদি একটা কিছু, মানে তুমি বলছো মনের দরজাটা খুলে রাখতে হবে, একদম সবসময় খুলে রাখতে হবে, খুলে রাখবে, এবং নতুন কন্টেন্ট আসবে। এবং অ্যাজ অ্যান অ্যাক্টর শেখার কোনো শেষ নেই। না, অ্যাজ অ্যান, মানে আমি বলছি মানুষ হিসেবেই শেখার কোনো, মানুষ হিসেবেই শেখার কোনো শেষ নেই। মানে আমি বটেই, আর্টিস্ট হিসেবে তো বসেই। আমি আই ওয়াজ ফরচুনেট, আমি পরাণ বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে উনি একটা খুব সুন্দর বলেছিলেন যে অ্যাক্টিং মানে অভিনয় মানে মিথ্যাচার করা। আমরা মিথ্যাচার করি, এবং আমরা মিথ্যাচার এত ভালোভাবে করি মানুষের মনে হয় এটাই সত্যি। কে কত মিথ্যাচার করতে পারবে তার উপর নির্ভর করে কে কত ভালো অ্যাক্টর, এবং এটা করতে হবে। এবং আমাকে বিভিন্ন ক্যারেক্টারের সঙ্গে ইন্টারাক্ট করতে হবে, ক্যারেক্টারকে অবজার্ভ করতে হবে, তাহলে আমি বুঝবো
যে এই ক্যারেক্টার আমার কাছে রোল এসছে, ওকে ওর দেখেছিলাম মতন, একদম, একদম। ওর মতন, তাহলে আমি এটা করতে পারি, এই ক্যারেক্টার নেচে ছিল, তাহলে আমি শিখছি আমাদের সমাজ থেকে। একদম একদম একদম। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। সেম হিয়ার। তো আপনারা যারা দেখছেন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাহলে এরকম স্টোরি নিয়ে আমরা আবার চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দেখতে থাকুন।